আমি এখানে মাটিতে গেড়ে গেছি। এখান থেকে ওঠা খুবই কষ্ট। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন। এই বন উপকূলীয় এলাকার মানুষদের জন্য আগলে রেখেছে মায়ের মতো করে। সুন্দরবনের পাশেই রয়েছে বলেশ্বর নদী। বলেশ্বর নদীর মাছ ও সুন্দরবনের মধু আহরণ করে চলে জেলে ও মৌয়ালদের সংসার। তাছাড়া সুন্দরবনের ভেতরে ও বাইরে রয়েছে বেশ কিছু চর। তো বন্ধুরা, আমরা আজকে সুন্দরবনে যাচ্ছি। সুন্দরবনে আসলে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবনে গিয়ে একটি চরে সবাই মিলে বল খেলবে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা সুন্দরবনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে পেছনে লঞ্চ, এই লঞ্চে করেই আমরা যাব। এখান থেকে সবাই এই লঞ্চে উঠে সুন্দরবনের ভেতরে যে কোনো একটি চরে গিয়ে আমরা ফুটবল খেলবো। আমাদের এই যে লঞ্চের মালিক তিনি কিন্তু চলে এসেছে। আসলে আমরা একটি সুন্দর একটি জাহাজে করে সুন্দরবন ভ্রমণ করতে যাচ্ছি। আসলে সেই জাহাজটি যিনি পরিচালনা করছেন তার নাম হচ্ছে রাসেল আহমেদ। সেই রাসেল আহমেদ ভাই কিন্তু আজকে এই লঞ্চে করেই আমাদেরকে সুন্দরবনে নিয়ে যাবেন, ঘুরাবেন এবং সেই বল খেলার যে চর সেখানেও নিয়ে যাবেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই লঞ্চে আমরা যাব, আপনি কি 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 ব্যবস্থা করেছেন? আসলে আজকে হঠাৎ করে ডেট উঠতো, আমাদের এখন সিজন না, কিন্তু আমরা যাব একটা চরে যাব, যেখানে ভাটিতে চরটা জেগে ওঠে, বালুর চর। ওখানে ফুটবল খেলার ব্যবস্থা থাকবে এবং দুপুরে খাবার ব্যবস্থা থাকবে। আমাদের লঞ্চে এমনি সব ধরনের ব্যবস্থা আছে, আপনার ডাইনিং আছে, কেবিন আছে, ওয়াশরুম আছে, ভালো ওয়াশরুম আছে এবং অন্যান্য বিশ্রামের ব্যবস্থা আছে, জেনারেটর ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে ভালো ফ্যাসিলিটি আছে, ইনশাল্লাহ আপনাদের অসুবিধা হবে না। থ্যাংক ইউ রাসেল ভাইকে। আসলে তার যে লঞ্চটি সেই লঞ্চটি আমরা দেখাবো ভেতরে কেমন, সেখানে রুমগুলো কিরকম, মেশিন কিরকম, আসলে পুরো লঞ্চটি আপনাদেরকে দেখাবো। যেহেতু লঞ্চটির লুকটা খুবই সুন্দর, এমবি সাম্পান, আসলে নামটি সুন্দর। এই সুন্দরবন এলাকায় এই সাম্পান লঞ্চটি আসলে সাধারণ পর্যটকদের তারা কিন্তু বিনোদন দিয়ে আসছেন, এই সুন্দরবন ভ্রমণ করিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। তো আজকেও আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। কি খাচ্ছেন? মুড়ি। রান্না বান্না শুরু করতে পরিমাণে খাবার। আচ্ছা খান। কি রাখছে? না রাধুনি লোক আছে একজন। দেখো আপনি তো নাই। যাবে। রুবেল। মুড়িটা ভালো। এখানে সার্বক্ষণিক চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আসলে সুন্দর একটি সিস্টেম, যার যখন চা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এখান থেকে চা নিজেই বানিয়ে খেতে পারবে। বন্ধুরা, আমরা যে সাম্পান জাহাজে করে ডিমের চরে যাচ্ছি, এই জাহাজটি ভ্রমণের জন্য খুবই মনোরম। জাহাজে ভ্রমণের জন্য রয়েছে সব ব্যবস্থা। সুন্দরবন ভ্রমণে সাম্পান জাহাজে রাত কাটানোর সে এক দারুণ অভিজ্ঞতা। জাহাজের আপ্যায়ন ব্যবস্থা দেখেও মুগ্ধ হতে হয়। এখানে দেখতে পাচ্ছেন রান্নার আয়োজন। আজকে রান্না হবে খিচুড়ি, সাথে গরুর গোশ। তো সব কিছু কিন্তু প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু গরুর গোশ রান্না হচ্ছে, শুরু হয়ে গেছে। তো আজকের রান্নাটা কেমন হয় সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। মেনু ভুনা খিচুড়ি আর ভুনা গরুর গোশ। ভুনা খিচুড়ি, ভুনা গরুর গোশ। বন্ধুরা, আজকে এই জাহাজে যিনি রান্না করছেন তার নাম হচ্ছে ইমাম হোসেন। তিনি আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবেন। গন্তব্যে পৌঁছানোর আগে জাহাজে বসে অনেকে তাস খেলে সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ শুকনো খাবার খেয়ে সামান্য ক্ষুধা নিবারণ করার চেষ্টা করছেন। আজকে সারাদিনের প্ল্যান, আমরা
মূলত মাঠের চরে যাব বা অন্য যে কোনো জায়গায় যাবো, যেন ফুটবল খেলতে পারি, এটাই আমাদের প্ল্যান। আর সারাদিন খাওয়া দাওয়া করবো, ঘুরবো। রাসেল ভাইয়ের বোটে যাচ্ছি, বোটটা এক্সিলেন্ট একেবারে, এই বোটের তুলনা হয় না। এই এলাকায় এত সুন্দর একটা বোট আছে আমি জানতাম না। এটা নিয়ে আসলে দূরে দুবরা অথবা অন্য কোথাও যাওয়ার মানে সবাই প্ল্যান করতে পারেন, তো বন্ধ করে। ভালো থাকবে। রাসেল ভাই চা খাওয়াচ্ছে, আসলে সে সুন্দর চা বানায়, তার যে এই লঞ্চটিও অসাধারণ, তার চায়ের যে বানানোর যে সেই সিস্টেমটা সেটিও অসাধারণ। আসলে এখানে দেখেছেন যে সে খুব সুন্দর করে সাজিয়ে চায়ের যে আয়োজনটা করেছে, আসলে সেটা প্রশংসনীয়। দূর হইলে আমি টিম পাইলাম, দূরে বেশ মজাই হচ্ছে যে সবাই মিলে তাস খেলতেছি, রান্না বান্না নিজেরা করবো, ভালোই লাগতেছে। এই সেই দেখতে পাচ্ছেন যে চর, এত বড় একটি চর। আসলে এই চরে আমি কখনো আসিনি। এটা হচ্ছে সুন্দরবনের পাশের চর, বলেশ্বর নদীর পাড়ে সুন্দরবনের চর। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চর জেগে আছে। এই চরের ওই পাশটায় কিন্তু অনেক গাছপালা হয়েছে, আর এদিকে হয়তো হবে কিছুদিন পরে, সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন যে কত বড় চর। এই নদী বলেশ্বর নদী, সেই বলেশ্বর নদীর পাড়েই কিন্তু এত সুন্দর একটি চর পড়ে আছে। দেখতে পাচ্ছেন যে এই চরে আমরা এখন নামবো। এখানে যারা এসেছে কিন্তু এই চরে নেমে আনন্দ করবে, বল খেলবে। আজকে আবহাওয়াটা ভালো, আকাশের অবস্থা খুবই ভালো, এমন মেঘ নেই। তো এখান থেকে আমরা নামবো সবাই এই চরে। চরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে চরে মাহি গিয়ে বল খেলা শুরু করছে। মাহি, বল মারো। দেখতে পাচ্ছেন যে মাহি বল খেলতেছে। মাহি কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে তারপরে চরে চলে গেছে সাঁতরিয়ে। আসলে অনেকেই এখান থেকে সাঁতার কেটে যাবে। একজন দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি নেমে গেছে। এখানে পানি খুবই কম, যে কেউ এখানে লাফ দিয়ে চরে চলে যেতে পারে অনায়াসে। তো সেই বলেশ্বর নদী দেখতে পাচ্ছেন যে কত বড় নদী। এই নদী থেকে সামনে গেলেই কিন্তু বঙ্গোপসাগরের মোহনা, আর সেই বঙ্গোপসাগরের মোহনা থেকে শুরু করেই কিন্তু সুন্দরবনের যে এই বিচরণ, শরণখোলা, সুন্দরবন স্টেশন, সবকিছুই কিন্তু এই যে সুন্দরবন দেখতে পাচ্ছেন আমার এই পশ্চিম দিকে, এই দিকটাই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সুন্দরবন। তো আমরা এখানে নামবো, এখানে নেমে সবাই বল খেলবো। আর লঞ্চে যারা রয়েছে তারা কিন্তু এখানে এখন রেডি হচ্ছে, লুঙ্গি পরবে, কেউ আসলে গোসল করবে। এখানে দুপুরে গোসল করবে, গোসল করার পরে এখানে গোসল করবে, বল খেলবে, আনন্দ করবে। তারপরে কিন্তু এই লঞ্চেই আবার খাওয়া দাওয়া করবে। তো দুপুরের যে লাঞ্চ, সেই লাঞ্চ কিন্তু এখানে করবে। দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে লাফ দিয়ে চলে যাচ্ছে। কেডা? মিলন ভাই। আসতেছি, আমি আসতেছি। কেমন লাগতেছে বলেশ্বর নদীতে? তো এত সুন্দর একটা চর আগে কখনো দেখেছেন? না ভাই, দেখিনি। দেখতে পাচ্ছেন যে সবাই চরে নেমে গেছে, বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। নদীর চরে বল খেলছে, আসলে খেলা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাক্তার আরিফুল ইসলাম রাকিব বল মেরেছে। আসলে এখান থেকে আবার আরিফুল ইসলাম রাকিব বল মেরেছে, গোলে কিন্তু গোল হয়নি। এখানে গোলরক্ষক শরীফুল ইসলাম মিলন কিন্তু বল ধরে ফেলেছে। আসলে খেলাটি সুন্দরভাবে চলছে এই চরে। বন্ধুরা, চর থেকে দেখা যাচ্ছে যে আমাদের সেই লঞ্চ এমবি ছাম্পান লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, এই চরে খালি পায়ে হাঁটতে সে এক দারুণ অনুভূতি। এই চরটি হয়তো কোনো এক সময় সুন্দরবনের মতো বন জঙ্গলে ভরে যাবে। তখন এখানে বন্যপ্রাণীরা থাকবে, বন্যপ্রাণীদের আবাসস্থল হবে এই জায়গাটি। তো বর্তমানে একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চর। সেই চরটি আপনারা দেখেছেন যে এই চরের ছোট ছোট
ছিদ্র রয়েছে, ছোট ছোট ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট কাঁকড়া রয়েছে। সেই কাঁকড়া কিন্তু এই ছিদ্রর ভিতরে মানুষের বা কোনো কিছুর যদি টের পায় তখন কিন্তু তারা এই ছিদ্রর ভিতরে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন যে কতগুলো ছিদ্র রয়েছে এখানেও এই যে দেখতে পাচ্ছেন যে মাটির স্তূপ, আসলে এগুলো বালু। এই মাটির স্তূপগুলো কাকড়া ভেতরে ঢুকে তারপরে কিন্তু মাটিগুলো খুঁড়ে 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 বের করে, তারপরে এরকমের স্তূপ তৈরি করে, তারপরে তারা কিন্তু ভিতরে জায়গা করে সেখানে থাকে। আবার যখন পানি আসে তখন কিন্তু তারা এখান থেকে বের হয়, বের হয়ে আবার তারা যে খাদ্য খায় সেই খাদ্য খেয়ে আবার তাদের নির্দিষ্ট যে এই ছিদ্র রয়েছে সেখানে ঢুকে যায়। তো এই রকমের কিন্তু এই চরে অসংখ্য ছিদ্র রয়েছে। এদিকে আমরা ফয়সাল ভাইকে দেখতে পাচ্ছি যে তিনি একটি জাল নদীতে ফেলছেন। নদীতে জাল ফেলছেন, কিন্তু তার জালে এখন পর্যন্ত তেমন কোনো মাছ আমরা দেখতে পাইনি। তো তিনি বেশ কয়েকবার কিন্তু জাল মেরেছেন নদীতে, তার জালে কোনো মাছই ধরা পড়েনি। তো হয়তো ধরা পড়বে, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তার জালে কোনো না কোনো মাছ ধরা পড়ুক। আসলে আমরাও চাই যে তার জালে কোনো মাছ ধরা পড়ুক এবং সেই মাছ আমরা আসলে রান্না করে সেই জাহাজে বসে খাবো, এটাই আমাদের চিন্তাধারা। তো দেখি তিনি তার জালে কোনো মাছ পেয়ে থাকেন কিনা। আবারও জাল ফেলছেন, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে কচুরিপানার ফুল, কত সুন্দর ফুল ফুটে আছে, এই নদীতে ভাসতেছে, ভেসে ভেসে বঙ্গোপসাগরে যাচ্ছে, কখনো সেই বরিশালে যাচ্ছে। তো এভাবেই কিন্তু চলমান থাকে এই কচুরিপানার গন্তব্য। তো দেখতে পাচ্ছেন যে কত বিশাল এলাকা জুড়ে চরটি জেগে উঠেছে। ওই পাশে সুন্দরবন, এই পাশে বলেশ্বর নদী, তার মাঝখানে চরটি জেগে উঠেছে। চলে যাও বন্ধু তুমি চলে যাও, হৃদয়ে বাঁধন ভেঙে দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মাহি চলে এসেছে। তোমার কি কষ্ট হয় নাই? না, বেশি হয় না কষ্ট। বেশি হয় নাই? তুমি নদীর মাঝখানে সাঁতরে যেতে পারো? না, যেতে পারবো না, আসলে স্রোত তো নদীতে এখন ভাটি। এই নদীতে হাঁটতে যেমন কষ্ট, তেমন এই নদীতে যখন জোয়ার আসে তখন কিন্তু এই নদীর পানির স্রোতে অনেক কিছুই ভেসে যায়। দেখতে পাচ্ছেন যে আমরা সেই সামনের যে বন, সেই বনের কাছাকাছি প্রায় চলে এসেছি। হাঁটতে হাঁটতে সেই সুদূর চরের যে মাথা, সেই মাথা থেকে কিন্তু আমরা বনের কাছে চলে এসেছি। আমরা আসলে দেখব যে ওই বনে কি আছে। এখানে প্রচুর পরিমাণে কর্দমাক্ত মাটি, যে মাটিতে পা কিন্তু একেবারে দেবে যায়, যার কারণে হাঁটতে প্রচুর কষ্ট হয়। ওখানে আমাদের 4জন বন্ধু রয়েছে, দেখতে পাচ্ছেন যে ওই যে ওরা কিন্তু মাছ ধরার জন্য ওখানে গেছে। আসলে ওরা কিন্তু হাঁটতে পারতেছে না, এত কাদা, যে সেই কাদার ভেতরে যে পা ঢুকে যাচ্ছে, সেই পা উঠাতে তাদের অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে হামাগুড়ি দিয়ে সেখান থেকে যাচ্ছে। আমরা যদি কাছ থেকে দেখাতে পারি সে অসাধারণ দৃশ্য। আমি একটু আসলে আমি কিভাবে যাব সেটাই বুঝতে পারতেছি না। সেই বলেশ্বর নদীর এদিকটায় যে এত কাদা, আসলে এখানে হাঁটা খুবই কষ্ট। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার পা কিন্তু একেবারে কাদা মাটির ভিতরে গেড়ে যাচ্ছে, আমি কিন্তু কিছুতেই হাঁটতে পারতেছি না। বন্ধুরা আমি এখানে মাটিতে গেড়ে গেছি, এখান থেকে ওঠা খুবই কষ্ট। আমার হাঁটুর উপরে মাটি গেড়ে গেছে। এখানে যে এত কাদা, যা আসলে
বুঝতে পারিনি এখানে এসে আমি আটকে গেছি, ওরা সবাই চলে গেছে। এত দূরে চলে এসেছি যে আমাকে ওরা এখান থেকে নিতেও পারবে না। তো দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এখান থেকে এখনো কিছু দূরে কিন্তু আমাকে এরকম হামাগুড়ি দিয়ে যেতে হবে। তো এখানে আপনারা এরকমের কাদামাটিতে কেউ আসবেন না। এই কাদামাটিতে আসলে আপনারা বিপদে পড়ে যাবেন। যে কাদামাটিতে কিছুতেই সামনে অগ্রসর হতে পারবেন না, শুধু এক পা দেবেন আর এক পা দেবে যাবে। তো আমি একটু রেস্ট নিচ্ছি। এখানে এত কষ্ট হয়েছে আমার, আসলে বলে বোঝানো যাবে না। খুবই কষ্ট, মারাত্মক কষ্ট হয়েছে এই কাদামাটিতে। আসলে সেই বলেশ্বর নদী থেকে এই চরের কিছু অংশ একেবারে কাদামাটিতে নিমগ্ন হয়ে যাওয়ার পালা আর কি। এখানে ঢুকলে বের হওয়া বেশ কঠিন। বন্ধুরা, আমি কাদামাটির চোরাবালিতে আটকে গিয়েছিলাম, যেখানে ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছিলাম। আমি কিছুতেই সেখান থেকে উঠতে পারছিলাম না। তাৎক্ষণিক ডাক্তার আসলাম জমাদ্দার এসে আমাকে উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু ততক্ষণে আমি শ্বাস নিতেও পারছিলাম না। সে এক ভয়ানক দৃশ্য। তো এই যে কোমর পর্যন্ত, কোমর অবধি সে তলায় গেছিল। পরে আমাদের লোক গিয়ে তাকে উদ্ধার করেছে, ডাক্তার আসলাম জমাদ্দার। সাথে ছিল আমাদের বন্ধু তাজু। আর এই প্যাড মোড়া এর হচ্ছে হলো যায় নাই ভয়তে। আর এদিকে এই একজন এই হচ্ছে হলো দৌড়ে উদ্ধারকর্মী, যে নিজেও গায়ে কাদা কোদা মাইকে সব একবারই হয়ে গেছে। আর এই যে এক দর্শক এই যে আমিও দর্শকের কাতারে ছিলাম, ভয়তে যাই নাই আটকে যাই কিনা। আর একজন ছিল, সে দৌড়ে পালাইছে কই জানো, দেখি না দূরে কোথাও চলে গেছে মনে হয় ভয়তে। আর এই হচ্ছে হলো মূল হচ্ছে এনি হচ্ছে আসলেই আপনার কথা শোনা যাচ্ছে না তো, ওটা নিয়ে নেন। এ হচ্ছে হলো মূল আসলে যে বিপদে পড়ছে। হ্যাঁ, বসলে তো হবে না। আমাদের ডাক্তার আসলাম ভাই, তিনি আমাকে টেনে তুলেছিল, তারপরে ধরে ধীরে ধীরে সেই বালু থেকে উপরে তুলেছে। কঠিন কষ্ট আসলে সহ্য করেছিলাম। এত কষ্ট চোরাবালির ভিতরে আসলে আমার এই যে অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা কখনো ছিল না। তো আপনারা এমন কোনো চোরাবালির ভিতরে যাবেন না যেখান থেকে বের হওয়া খুবই কঠিন। দেখতে পাচ্ছেন আবু সালে ভাই সেই বিশাল একটি গাছ সুন্দরবনের, সেটি কিন্তু কাঁধে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। আসলে বাড়ি নিয়ে যাবে, সেটি দিয়ে লাকড়ি বানাবে হয়তো। আসলাম ভাই সাঁতার কাটতেছে। আসলে অনেক কষ্ট হয়েছে এই যে কাদামাটিতে হাঁটা, সে কিন্তু কঠিন কষ্টের বিষয়। আগামী কোরবানিতে ওখানে অনেক জনসমাগম হবে, সেখানে আপনাকে মনে হয়েছে কেমন আপনার? আমার মনে হচ্ছিল যে বাপ্পি ভাই তলাই যাচ্ছে। ঠিক আছে, ক্যামেরা ঠিক আছে, দৌড় দিয়ে যে বাপ্পি ভাই উঠেলাম, মনোবল হারাই ফেলছে। পিসাব ওই জায়গায় করে নাই, কিন্তু একটু সামনে আগাই করছে। আসলে ভয়ে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে ওখানে প্রসাব করতে ভুলে গেছিল। এখানে এসে প্রসাব করে দিতে। সে সব ভয়ানক বিষয় আসলে আসলাম ভাই নিজেই দেখেছে। অনেক ভয়ের ব্যাপার ছিল। বাপ্পি ভাই আমি তো বাপ্পি ভাই না, আপনারা গেছেন ভালো হয়েছে। আপনি যখন মানে গেছি, আমি কিছু না, মানে আইসি মানে বাপ্পি ভাই আপনি যখন প্যান্ট কাচাচ্ছেন, বাইট প্যান্ট খোলা লাগবে না। না, আমরা যে মানে শুয়ে পড়ে তারপর আগাইছি হাত দিয়ে। না, এটা আসলেই বাপ্পি ভাই যে অবস্থা চলে গেছিল, আমরা তো মনে করছি তাকে উদ্ধার করতে। বন্ধুরা, পানিতে হাঁটার মতো সেই শক্তি এখন আর আমার পায়ে নেই, তাই হামাগুড়ি দিয়ে যাচ্ছি। মোটামুটি কাদাটা একটু ধুয়ে নিলাম।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবাই গোসল করছে। আসলে দুপুরের গোসল তারা সেরে নিচ্ছেন, কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে তারা যে গোসল করছে তাদের হাতে কিন্তু সবার মুড়ির বাটি রয়েছে। সেই মুড়ির বাটি হাতে নিয়ে তারা কিন্তু মুড়ি খাচ্ছে এবং একই সাথে কিন্তু গোসল করছে। সে এক দারুণ অভিজ্ঞতা। আসলে এই বলেশ্বর নদীতে মুড়ি খাচ্ছে এবং গোসল করছে। রাসেল ভাই অনেক কষ্ট করে এই খাবারগুলো রেডি করেছে, ইমাম ভাই, রাসেল ভাই দুজনেই। তো আমাদের আজকের খাবার মেনু হচ্ছে খিচুড়ি, গরুর গোশত, সাথে সালাদ রয়েছে। আমার তো আজকে ধরে কেউ আমি কিন্তু দেখা গেল ওই হসপিটালে নামা লাগবে, হসপিটাল যেতে হইলে মামা কি আসিল স্পিড বোট আসলে আশেপাশে মামাদের দেখি টেস্ট করে দেখ না কেমন আছে। মেলা বস্তা মামাদের টেস্ট করবে। মিলন ভাই, আপনার কি ক্ষুধা বেশি লাগছে নি? না ভাই, কম লাগছে, যেহেতু কষ্ট কম করছেন। অনেক ক্ষুধার্ত লোকজন ভাত পাওয়ার পরে খাওয়া শুরু করলে কি বন্ধু মজা হচ্ছে বেশি। কোস্টগার্ডের ইতি আছে কোনো স্পিড বোট মামা? এই জায়গায় মার্ডার হইতে পারে মামা, একদম ঝামেলা মার্ডার হইতে পারে মামা, বুঝছেন কিন্তু মার্ডার হইতে পারে। তোমার দাম নিব না, আমি তোমার দাম তোমার একটা নিব না। ওই যে এটা না কার ভাগে গোশ বেশি পড়ছে নিয়ে দ্বন্দ্ব চলতেছে। কিন্তু আমারটা কলিজাও পড়ছে, কলিজাটা কেন এই দিন নিয়ে কলিজা দাও কেন না, কলিজাটা দাও এই দিন নিয়ে কলিজা দাও না। কাজ আজ মার্ডার হই যে তোর আপডেট লাগেন আগে দেখবি জানে ভাই। খাদক নাই তাজু ভাই, তার জন্য নিয়ে খায় বলে ভাই। মিলন ভাই একটু গোশ কম পাইস। কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, আমি কিন্তু সবাই দিন দরকার করে প্লেট করে খাই আমরা। ভাই রুবেল আব্দুল টমেটো আগে হাতলে বই দিতে শুরু করে দিন। রান্নার হাতটা কেমন হয়েছে সবাই তো বলেন। হাতটা কই একটু দেখি নিয়ে সব হাত দেখে হাত বলা যাবে কি রান্নার হাত কেমন? ও বাপ রে, হ্যাঁ আমার বন্ধুদের বিনিময় আমি এটা করছি। আজকে দুপুরে ইমাম ভাই এত ভালো রান্না করেছে, যার জন্য তাকে প্রশংসা করতেই হয়। বন্ধুরা, আপনারা যারা স্বল্প সময়ে সুন্দর পরিবেশে ভালো গাইডের মাধ্যমে সুন্দরবন ভ্রমণ করতে চান, তারা আজই যোগাযোগ করুন সাম্পান জাহাজের পরিচালক মোহাম্মদ রাসেল বয়াতির সাথে। যার মধ্যে ভ্রমণ করার মতো মন মানসিকতা নেই, তার মধ্যে মানুষের যে মানসিক যে সত্তা সেটাই তার মধ্যে বিরাজ করে না। তো বিষয় হচ্ছে গিয়া মানে দৈনন্দিন লাইফে কাজের পাশাপাশি ভ্রমণও করতে হইবে। ভ্রমণ না করলে জীবন বিকশিত হয় না, জীবন প্রস্ফুটিত হয় না। মানে ভ্রমণ হচ্ছে একটা মানে ঘোরাফেরা হচ্ছে জীবনের একটা পার্ট, একটা লাইফ, একটা জীবন, এটা একটা জীবনের একটা অংশ। অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। আসলে বলেছে যে ভ্রমণ না করলে আসলে মানুষের যে সেই মনের যে তৃপ্তি সেটা আসলে পাওয়া যায় না, যে লাইফের একটা আনন্দ বিনোদন সেগুলো আসলে করতেই হয়।